ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নটি। তো আমাদের হচ্ছে গিয়ে ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নে প্রথম যে প্রশ্নটা ক নাম্বার, এখানে কি বলছে যে ডায়োড কাকে বলে, ডায়োড কাকে বলে। তো এখানে এসে দেখো যে ডায়োডের সংজ্ঞা হচ্ছে বলা আছে যে ডায়োড হচ্ছে মূলত পি টাইপ ও এন টাইপ উপাদান দিয়ে তৈরিকৃত একটি অর্ধপরিবাহী যন্ত্র যা বিদ্যুৎকে একমুখী পথে প্রবাহিত করে। আরেকবার রিপিট করতেছি যে ডায়োড হলো মূলত পি টাইপ ও এন টাইপ উপাদান দিয়ে তৈরিকৃত একটি অর্ধপরিবাহী যন্ত্র যা বিদ্যুৎকে একমুখী পথে প্রবাহিত করে। এরপরে খ নম্বর প্রশ্নটা যে তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করো, এগুলো তোমাদের সে 13 নম্বর হচ্ছে অধ্যায়ের তেজস্ক্রিয়তা হচ্ছে কি। দেখো, তেজস্ক্রিয়তা হচ্ছে গিয়ে অস্থিতিশীল নিউক্লিয়াসগুলোর স্থিতিশীল হওয়ার প্রক্রিয়া। তো তোমরা হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে মানে শুনে থাকবা যে হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় কিছু নিউক্লিয়াস আছে তোমার, যেগুলো হচ্ছে গিয়ে একটু কম পারমাণবিক ভর বিশিষ্ট নিউক্লিয়াস আছে, ওগুলো স্থিতিশীল হয়, আর যেগুলোর পারমাণবিক ভর অনেক বেশি সেগুলো একটু অস্থিতিশীল হয়ে থাকে। তো এই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো হচ্ছে কি মানে চায় তারা নিজেরা যেন স্থিতিশীল হোক, এই জন্য সে কি করে, তারা তাদের নিউক্লিয়াসের ভরটাকে কমাইতে চায়। তো নিউক্লিয়াসের ভরকে কমানোর জন্য সে কি করে, তার মধ্যে থেকে মানে ওই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে তার মধ্যে থেকে বিভিন্ন ধরনের কণিকা হচ্ছে গিয়ে নির্গমন হচ্ছে করে, ঠিক আছে। তো এই ঘটনা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা। তো দেখো তারপর এখানে কি বলছে, তেজস্ক্রিয়তা হলো অস্থিতিশীল নিউক্লিয়াসগুলোর স্থিতিশীল হওয়ার প্রক্রিয়া। তো তেজস্ক্রিয়তা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি অস্থিতিশীল পরমাণু নিউক্লিয়াস নিজে থেকে ভেঙে গিয়ে বিভিন্ন ধরনের কণিকা বা রশ্মি নির্গত করে স্থিতিশীল হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসগুলো আলফা, বিটা এবং গামা রশ্মি নিঃসরণ করে। আর বিকিরণ নির্গত হওয়ার ঘটনাটি স্বতঃস্ফূর্ত মানে কি, মানে সে নিজে নিজে হচ্ছে গিয়ে হয়, ওকে, এবং সম্পূর্ণভাবে প্রকৃতি নিয়ন্ত্রিত। কোনো বাহ্যিক প্রভাব যেমন চাপ, তাপ, বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র এই বিকিরণ বা নির্গমনকে হ্রাস বা বৃদ্ধি করতে পারে না। তো এখন হচ্ছে কি আমরা গ এবং ঘ নাম্বার কোয়েশ্চেনে চলে আসব। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা কি করব, উদ্দীপকটা পড়ে আসি। এখানে কি বলছে, একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার হচ্ছে 220 ভোল্ট সরবরাহ করে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে পাওয়া গেছে। এর মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত হচ্ছে গিয়ে 1:10, অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে হচ্ছে গিয়ে যতটুকু হচ্ছে গিয়ে যে কটা প্যাচ থাকবে তার 10 গুণ প্যাচ থাকবে বা পাক থাকবে হচ্ছে আমার সেকেন্ডারি কয়েলে বা হচ্ছে গিয়ে গৌণকুণ্ডলীতে। এখন বলছে ট্রান্সফরমারটির ক্ষমতা নির্ণয় করো। তো এইখানে যে সকল ইনফরমেশন বলছে ওই ইনফরমেশন দিয়েছি কিন্তু আমরা কি করতে পারি, ক্ষমতাটা হচ্ছে বের করতে পারি। তো আমাদের হচ্ছে গিয়ে ভোল্টেজ কত বলছে, ভোল্টেজ কিন্তু হচ্ছে বলছে যে কত ভোল্টেজ থেকে দেওয়া হয়েছে। দেখো যে একটা ট্রান্সফরমারে 220 ভোল্ট দেওয়া হয়েছে, সরবরাহ করা হয় ইউজুয়ালি হচ্ছে কি আমার প্রাইমারি যেই কয়েল আছে বা মুখ্য যে কয়েল আছে ওইটা। তাহলে এটাকে হচ্ছে আমরা কত ভিপি বলতে পারি, ঠিক আছে। এতে করে হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেছে। তো এটা হচ্ছে কত আইপি, ঠিক আছে। তো আইপি হচ্ছে কত আমাদের হচ্ছে কি এখানে কত 5 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে কি ভিপি এবং হচ্ছে কি আইপি হচ্ছে আমরা পেয়ে গেছি কত 220 ভোল্ট, 220 ছিল না, হ্যাঁ 220, এবং আই হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। আই হচ্ছে গিয়ে কত আমাদের 5 অ্যাম্পিয়ার, এতটুকু হচ্ছে গিয়ে পাওয়া গেছে, ওকে। তো এখন হচ্ছে গিয়ে আমরা চাইলে এগুলোকে ভিপি আইপি এইভাবে রাখতে পারি অথবা জাস্ট ভিআইএ হিসেবে রাখতে পারি, আমরা এইভাবে রেখে দিলাম। তো এখন হচ্ছে বের করা লাগবে কি ক্ষমতা। তো ক্ষমতার সূত্র কি ভি ইন্টু আই, ঠিক আছে। তো ভি এর হচ্ছে মান কত 220 আর আই এর মান হচ্ছে কত 5। তাহলে এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেটর হচ্ছে দিয়ে তাহলে সে কত আসতেছে, আমরা ক্যালকুলেশন নিলাম। তো হচ্ছে কত 220 ইন্টু 5, তাহলে হচ্ছে কত আসে 1100, ঠিক আছে, 1100 ওয়াট, ওকে হয়ে গেছে এটা। তো এখন হচ্ছে গিয়ে এই ছিল হচ্ছে গ নাম্বারটা। এখন হচ্ছে আমরা ঘ নাম্বারের চেয়ে একটু চলে আসি। ঘ নাম্বার হচ্ছে কি বলছে, ঘ নাম্বার হচ্ছে আমাদেরকে হচ্ছে বলছে যে উদ্দীপকের ট্রান্সফরমারটির গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো, ঠিক আছে। গৌণকুণ্ডলী অর্থাৎ সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ভিএস এটা হচ্ছে বের করতে হবে। এটা নির্ণয় করে দূর দূরান্তে তড়িৎ প্রেরণার ক্ষেত্রে এর ভূমিকা বিশ্লেষণ করো, দূর দূরান্তে তড়িৎ প্রেরণার ক্ষেত্রে এর ভূমিকা বিশ্লেষণ করো। তো এইটা হচ্ছে গিয়ে আমরা করে ফেলি। তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত বলা ছিল, হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে প্রাইমারি কয়েলে দেওয়া হয়েছে 220 ভোল্ট। আর হচ্ছে গিয়ে আই কত পাওয়া গেছে, আইপি এটা হচ্ছে গিয়ে পাওয়া গেছিল হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। আর হচ্ছে গিয়ে সেকেন্ডারি কলেজে ভোল্টেজ বের করতে হবে। আরেকটা হচ্ছে কাহিনী যে সেটা হচ্ছে গিয়ে আমাদের ধরি প্রাইমারি তো না, বাংলাতে লিখতে হবে মুখ্য আর গৌণ। তো হচ্ছে গিয়ে মুখ্য
কুণ্ডলীর পাক সংখ্যা কত এনপি। তাহলে হচ্ছে কি গৌণ কুণ্ডলীরটা কত, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস। ঠিক আছে, তো এখন আমাকে কিন্তু বলে দিচ্ছে যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এটা হচ্ছে বলেছে কত 1:10, এটা হচ্ছে বলে দিচ্ছে। দ্যাট মিনস আমাদের এনপি বাই এনএস এভাবে অনুপাত থাকলে একটাকে দিয়ে আরেকটা ভাগ লেখা যায়, প্রথমে যেটা থাকে সেটা উপরে, পরে যেটা থাকে সেটা হচ্ছে নিচে। সো এনপি বাই এনএস কত 1/10, ঠিক আছে, এটা চাই লেখা যাবে। ওকে, তো এখন হচ্ছে কি আমাদের কি বের করতে বলছিল জানি, আমাদের বের করতে বলছিল যে সেকেন্ডারি কয়েল বা হচ্ছে গিয়ে গৌণ কয়েলের ভোল্টেজটা বের করতে বলছে। তো গৌণ কয়েলের ভোল্টেজটা হচ্ছে আমরা বের করে ফেলি। তো সূত্র কি, ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। ঠিক আছে, এইটা তো ভিপি বাই ভিএস এটা থাকলো এইখানে, এনপি বাই এনএস এর মানটা হচ্ছে কত 1/10, এটা এখানে বসাই দেবো যে এনপি বাই এনএস আছে 1/10 বসাই দিছি। তো এখন ভিএস কে উপরে নিয়ে গেলাম, ভিপি কে নিচে নিয়ে নিলাম, পক্ষান্তর না বিপরীতকরণ করেছি, উল্টা দিছি, তাহলে এইখানেও সেম 10 উপরে 1 নিচে। তো এখন আমার কি লাগবে, ভিএস লাগবে, তাহলে 10 ইন্টু ভিপি, নিচে 1 থাকলে তো লেখা লাগে না জানি। সো 10 আর ভিপি এর মান কত 220, তাহলে কত আসতেছে গিয়ে 2200 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডারি কয়েল হচ্ছে কি আমার ভোল্টেজটা কত দাঁড়ায় 2200 ভোল্ট বা 2200 ভোল্ট। ঠিক আছে, এখন বলছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা নির্ণয় করতে হবে, ভোল্টেজটা নির্ণয় করে দূর দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে এর ভূমিকাটাও ব্যাখ্যা করতে হবে। তো এইখানে হচ্ছে দেখো আমরা প্রাইমারি কয়েলে কতটুকু ভোল্টেজ দিচ্ছি 220 ভোল্ট, সেকেন্ডারি কয়েলে কতটুকু ভোল্টেজ পাইছি 2200 ভোল্ট বা 2200 ভোল্ট। তো এইখানে হচ্ছে দেখো প্রায় 10 গুণ ভোল্টেজ হচ্ছে কিন্তু আমরা সেকেন্ডারি কয়েলে বেশি পাইছি। তো এই যে আমাদের ট্রান্সফরমারটা কি করতেছে, অল্প ভোল্টেজের বিদ্যুৎকে কি করতেছে বেশি ভোল্টেজের হচ্ছে বিদ্যুতের থেকে পরিণত করে ফেলতেছে, মানে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে পরিণত করতেছে। তো যেই ট্রান্সফরমারটা আমার কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে পরিণত করে ওই ট্রান্সফরমারকে আমরা কেমন ট্রান্সফরমার হচ্ছে বলে থাকি, ওইটাকে হচ্ছে কি আমরা হচ্ছে বলে থাকি স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে এইখানে হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি যে যেহেতু ভিপি কম আর ভিএস বেশি, মানে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা হচ্ছে কি বেশি, সুতরাং এটা হচ্ছে গিয়ে স্টেপ আপ বা অবরোহী ট্রান্সফরমার। ঠিক আছে, সরি আরোহী ট্রান্সফরমার, অবরোহী তো নিচে, স্টেপ আপ মানে হচ্ছে গিয়ে আরোহী ট্রান্সফরমার, বলতেছি একটা লিখতেছি আরেকটা, তো স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, তো স্টেপ আপ ট্রান্সফরমার এটা দিচ্ছে আমরা কি করি বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কি করতে, মানে কিভাবে আমরা ট্রান্সফরমার গুলো ইউজ করি। দেখো যে তোমরা 11 অধ্যায় থেকে সিস্টেম লসের ব্যাপার হচ্ছে কি পড়ছো, যে আমরা জানি যে বিদ্যুৎকে এক জায়গা থেকে অনেক দূরের আরেকটা জায়গায় যদি আমরা তারের মধ্যে দিয়ে প্রবাহিত করতে চাই, তাহলে হচ্ছে কি হয় তারের মধ্যে যে রোধ থাকে ওই রোধের কারণে হচ্ছে কি হয় বিদ্যুৎটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের হচ্ছে কি বিদ্যুৎ শক্তিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সিস্টেম লস হয়। তো এই সিস্টেম লসটাকে হচ্ছে গিয়ে কমানোর জন্য কি করতে হয়, যে যেখান থেকে আমি বিদ্যুৎটা পাঠাবো ওইখানে অনেক হাই ভোল্টেজ রাখবো এবং যেখানে আমি বিদ্যুৎটা পাঠাবো ওইখানে অনেক কম ভোল্টেজ রাখবো, অর্থাৎ বিভবের পার্থক্য বা ভোল্টেজের পার্থক্য আমি অনেক বেশি রাখবো। তো বিভবের পার্থক্য অনেক বেশি রাখার জন্য হচ্ছে কি করতে হবে, বিভবটাকে অনেক বাড়ায় দিতে হবে। ঠিক আছে, এক জায়গায় বিভবটাকে কি করতে হবে বাড়ায় দিতে হবে, আর এক জায়গায় কি করতে হবে কমায় রাখতে হবে। ওকে, তো এই যে বিভবটাকে যে আমি বাড়াবো এটা হচ্ছে আমি কি দিয়ে করবো, এটা হচ্ছে আমি করবো স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে। স্টেপ আপ ট্রান্সফরমারের কাজই কি বিভবকে বাড়ায় দাও। ঠিক আছে, তো তুমি এই পর্যন্ত লিখতে পারো, তারপর বলতে পারো এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তারপর হচ্ছে কি এইটুকু কথা লিখতে পারো যে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে হচ্ছে গিয়ে বিভবকে হচ্ছে গিয়ে বাড়িয়ে দিয়ে বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় বা দূর দূরান্তে হচ্ছে গিয়ে ট্রান্সফার বা কি বলে ওইটাকে হচ্ছে গিয়ে আমাদের পরিবাহিত হচ্ছে করা যায়। আর কেন হচ্ছে গিয়ে করা হবে, কারণ হচ্ছে গিয়ে সিস্টেম লসটা অ্যাভয়েড করার জন্য, সিস্টেম লসটা এড়ানোর জন্য হচ্ছে গিয়ে এই কাজটা হচ্ছে করা হয়। ঠিক আছে, তো তুমি এইটুকু করে দিলে হয়ে যাবে, বাট আমাদের বইতে একটু এক্সট্রা হচ্ছে করা আছে। ঠিক আছে, একটু এক্সট্রা অ্যান্সার হচ্ছে করা আছে, সেটা হচ্ছে কিরকম দেখো, আমরা ফার্স্টে কি করছি ভিএস এই পর্যন্ত বের করছি, এই পর্যন্ত বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত বের করলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে একটু এক্সট্রা কাজ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বইতে করা আছে, সেটা হচ্ছে এরকম যে এইখানে কি করছি আমরা আই গুলোও বের করে নিছি। তো আই
আইএস আইপি এখান থেকে সেকেন্ডারি কয়েলের আইটা হচ্ছে বেক ফ্রিকোয়েন্সি কত 0.5। তুমি এটুকু চাইলে করতে পারো বা চাইলে নাও করতে পারো, তোমার ওটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে এনাফ, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে বলে দিছে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ থেকে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা হচ্ছে গিয়ে বেশি, তাই হচ্ছে গিয়ে আমরা এটাকে বলতে পারি স্টেপ আপ ট্রান্সফরমার। আর এরপরে হচ্ছে নিচে তো হচ্ছে গিয়ে এই কথাগুলো হচ্ছে গিয়ে বলেই দেওয়া আছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের হচ্ছে গিয়ে প্রশ্নটা। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে অন্যান্য যে সকল সৃজনশীল গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।